আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় মহাসড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি, বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেষ হল চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ, আগামীকাল দাখিল। বেনাপোল স্থলবন্দরে জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, অনিয়মের তদন্ত শুরু করেছে এনবিআর। এবং ঝিনাইদহের মহেশখালীতে সিরামিক কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে জমির ফসল, মরছে গাছ, দূষণ রোধে কার্যকর পদক্ষেপ চায় এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় চলমান আন্দোলন ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে আবারও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। গতকালের সহিংসতার পর গোটা ভাঙা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে চলমান আন্দোলনের ইস্যুতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। বাগেরহাটে ৪টি থেকে কমিয়ে ৩টি আসন করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ৩ দিনের হরতাল একদিন পালন করেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যাহার করা হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির আবেদনে হরতাল প্রত্যাহার করলেও ২ দিনের কর্মসূচির আওতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আধা বেলা জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন ঐক্যজোটের নেতারা। আগামীকালও চলবে এ কর্মসূচি। একই সাথে গেল সোমবারে সর্বোচ্চ আদালতে দাখিল করা রিটের মাধ্যমে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা ও গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে চেষ্টা করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে চান তারা। প্রচারণা শুরু থেকে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, কলা ভবন, চারুকলা ও টুকিটাকি চত্বর এখন রাকসুর প্রার্থী এবং ভোটারদের পদচারণায় উৎসব মুখর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট হাতে সমগ্র ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক ব্যানারের ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্যানেল এবং একক প্রার্থীরাও এখন ভোটের ময়দানে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ২৮,৯০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন উপলক্ষে তৃতীয় ও শেষ দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিতরণ। তবে জমা দেয়া যাবে আগামীকাল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিকেল পর্যন্ত চাকসুতে ৪৩০ এবং হল সংসদে ৬০০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গতকাল ও পরশু প্রথম ২ দিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন ১৬৯ জন। এ সময় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধান সহ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ ১২ অক্টোবর। আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যে কণ্ঠস্বর, যারা কোনো পার্টি কিংবা রাজনৈতিক লেজুর ভিত্তির বাইরে থেকে পড়াশোনা করছে, তাদের যে ভাবনা এবং তাদের যে মুক্ত কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে যে এই সংসদে কার্যনির্বাহী সদস্য হিসাবে যে ভোটের লড়াইয়ে যাওয়া। মৌলিক যে জিনিসগুলো যেমন পানি অথবা আমাদের যেই প্রার্থনা করার যে ঘরটা অথবা একটু লাইব্রেরি ব্যবস্থাপনাটা একটু বাড়ানো, এই সকল বিষয়ে একটু নজরদারিতা প্রয়োজন এবং এগুলো আসলে বাড়ানো প্রয়োজন। আশা করি যদি আমি সহসভাপতি হতে পারি, এই প্রত্যেকটা জিনিস আসলে আমি এনশিওর করার ট্রাই করব। আমি নির্বাচিত যদি না হই সেক্ষেত্রে কি হবে, আমার কথা হয়তো তখন ৫০ জন মানুষের কাছে পৌঁছাবে, নির্বাচিত হলে সেটা ৫০০ জন মানুষের কাছে পৌঁছাবে এবং সেই জায়গা থেকে আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করছি।
ভারতের পরামর্শে শেখ হাসিনা 15 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নিজ বাসভবনে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল সদস্য শেখ রিফাত মাহমুদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষা সাদা খাতা লিখে দিয়েছিল কি জিপি 5, ইন্টারমিডিয়েট পড়া লাগতো না, সাদা খাতা দিয়ে আসলে সে মানে জিপি 5 নাকি বললেন। এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে। বেনাপোল স্থলবন্দরে জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বছর 5 আগস্টের পর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের সংঘবদ্ধ চক্র এই জালিয়াতি চালাচ্ছে। ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল এন্ট্রি দাখিল না হওয়ায় তদন্ত শুরু করেছে এনবিআর। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। জানা গেছে 1392টি ম্যানিফেস্ট নম্বর ব্যবহার করেই অবৈধ পণ্য আমদানি করছে চক্রটি। একই ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহার ও নকল নম্বর ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানির প্রাথমিক সত্যতা পেয়েছে এনবিআর। বিপুল সংখ্যক পণ্য চালানের বৈধ বিল দাখিল না করেই শুল্কায়ন ছাড়া বন্দর ব্যবহার করে চোরাচালান হয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। নিয়ম বহির্ভূতভাবে বাইপাস সড়ক দিয়ে বন্দর থেকে বের হয়েছে এসব ট্রাক। ভারত থেকে মালামাল বেনাপোল বন্দর এসছে, কিন্তু বেনাপোল বন্দর থেকে এই পেপারগুলো, এই মালামালগুলো এন্ট্রি হয়নি। বিল অফ এন্ট্রি না হয়ে এখান থেকে মালামাল চলে গেছে। কিছু কিছু পণ্যর ব্যাপারে ইজিএম বহির্ভূতভাবে আমাদের বাংলাদেশের প্রবেশ করেছে। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা জড়িত পূর্ণাঙ্গ রায়, পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্পর্কে প্রকাশ করার জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ রাখছি। কোনো ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেজন্য তদারকি জোরদার করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। জালিয়াতির সাথে জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সহকারী কাস্টমস কমিশনার। বন্দর কর্তৃপক্ষ হতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়, কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে সরকার বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ সারা দেশে গত 3 দিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে পটুয়াখালীতে সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। টানা 3 দিনে বৃষ্টিতে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বৃষ্টির পানিতে কৃষকের আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল রয়েছে। আগামী আরও 3 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস। ঝিনাইদহের মহেশখালীতে ফসলের মাঠে গড়ে উঠেছে সিরামিক কারখানা। এখান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে নষ্ট হচ্ছে জমির ফসল, মারা গেছে শত শত গাছ। কাগজে কলমে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও তা ব্যবহার করছে না কারখানা কর্তৃপক্ষ। ফলে বিপন্ন হচ্ছে পরিবেশ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাঁড়াতলা মহাসড়কের পাশে গড়ে উঠেছে সিরামিক কারখানা। সেখান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের প্রভাবে নষ্ট হচ্ছে জমির ফসল, মরে যাচ্ছে গাছ।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সিরামিক কারখানার ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে গত 3 বছর ধরে ফসল ঘরে তুলতে পারছেন না তারা। কেমিক্যালে ক্ষতি আছে, কপি, পাট, ধান, মরিচ, ঠিক আছে, কলা, বহুত ক্ষতি আছে আমাদের। মানে টলের আবাদ এক কথায় পুড়িয়ে যায়, পুড়িয়ে যাওয়ার কারণে আমাদের বহুত ক্ষতি হয়ে যায় আর কি। কাগজে কলমে কারখানার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও তা কাজে লাগাচ্ছে না মালিকরা। কারখানা ময়লা পানি ও টাইলস তৈরির কাঁচামাল মিশ্রিত বর্জ্য যাচ্ছে খালে। এর প্রভাব পড়ছে পুরো এলাকায়। গাড়ির মধ্যে নেমে ওখানে গাড়ির মধ্যে বসা গন্ধ ঠেলায়। ফ্যাক্টরি দেওয়ার আগে সবকিছু সচল ছিল, গাছের কোনো পরিমাণ ক্ষতি টতি ছিল না। ফ্যাক্টরি দেওয়ার পর আস্তে 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 এই অবস্থা। গাছে ধান মান যে কোনো আবাদ করছে আর সব পুড়িয়ে যাচ্ছে ধুমাই, এই ধুমাই নষ্ট হয়ে যাচ্ছে। গাছপালা দেখছে কি অবস্থা। ফসল হানি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। স্থানীয় সিরামিক যে কোম্পানি সেটি কৃষকদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব পড়ার প্রমাণ পাওয়া গেলে কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। যদি আমরা কোনো তথ্য প্রমাণ পেয়ে থাকি, ইনশাল্লাহ আমরা নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানে কীটনাশকের অপব্যবহার ও পশু পাখি শিকারীদের কারণে 40টি পশু ও বন্যপ্রাণী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীবাড়ি চা বাগানের শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ চা গাছে ব্যবহারযোগ্য কীটনাশক যথাযথ ব্যবহার না করে ড্রেন, পাহাড়ি ছড়া ও ঝর্ণায় ফেলে দেয়। ফলে ড্রেনের পানি পান করে গত 6 মাসে 40টি গৃহপালিত পশু ও প্রাণী মারা যাওয়ার ঘটনা ঘটছে। অভিযোগকারীরা জানান, শুধু গৃহপালিত পশু নয়, বরং বাগানের পশু পাখিও ছড়া ও ঝর্ণার পানি খেয়ে মারা যাচ্ছে। এছাড়া কিছু পশু ও পাখি শিকারীর দেয়া বিষের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে ছেলে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বহদ্দারহাট র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, 15 সেপ্টেম্বর রাতে র্যাব 7, চট্টগ্রাম ও র্যাব 9 সিলেটের অভিযানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোখলা বাজার এলাকা থেকে শাহেদ হত্যার প্রধান আসামি তার বাবা নূরের জামানকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটে। গত 10 সেপ্টেম্বর মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী ইউনিয়নের বাড়ির উঠানে বাবার হাতে খুন হন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহেদ। পরে হত্যার ঘটনায় শাহেদের মা স্থানীয় থানায় মামলা দায়ের করেন। বিগত সময়ের মতো দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দলের বা মতের সেটা দেখা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। যশোরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে খুলনা বিভাগের 5 জেলার 46 জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। যশোর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আজহারুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক ABM রফিকুল ইসলাম ও যশোর তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে 31 লাখ টাকার মাদকদ্রব্য সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল কালামপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরীফকে আটক ও তার দেহ তল্লাশি করে 20 লাখ টাকা মূল্যের 200 গ্রাম হেরোইন পাওয়া যায়। এছাড়া ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অপর এক অভিযানে মাদক ব্যবসায়ী শাহিদ আক্তার ও মিন্টু হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 115 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 11 লাখ টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। এতে বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় পর্যটন শিল্পে। পর্যটকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ক্যামেরায় পানি লাগা নিয়ে কয়েকজন পর্যটককে স্থানীয় ফটোগ্রাফারদের সংঘবদ্ধভাবে মারধর। মাদক কেনার অভিযোগে গভীর রাতে হোটেল আপেল ভবনে প্রবেশ করে বাদল নামে এক পর্যটককে স্থানীয় একটি চক্রের হেনস্থা। ভাড়া নিয়ে বিতর্কে তুহিন নামের এক পর্যটকের কাছ থেকে হোটেল কর্তৃপক্ষের 40,000 টাকা ছিনিয়ে নেয়া।
এমন অসংখ্য ঘটনা ঘটছে কুয়াকাটায়। এছাড়াও বাস শ্রমিক, ইজি বাইক, ভ্যান চালক, স্পিডবোট চালক ও সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে অহরহ লাঞ্ছনা ও হয়রানির শিকার হচ্ছে পর্যটকরা। এসব ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে কুয়াকাটার পর্যটন শিল্পে। বাস স্ট্যান্ড থেকে অটো গাড়ির দ্বারা একটি হয়রানির শিকার হয়, যেটা আসলে বিগত দিনে আমরা এটার প্রতিহত করেছি, কিন্তু বর্তমানে এর দৌরত্ব আরো বেড়ে গেছে। কুয়াকাটা পর্যটন এলাকায় বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত অনিয়ম বা যে সমস্ত মানুষ এই পর্যটকদেরকে অ্যাসাল্ট করতেছে, পর্যটকদের হঠাৎ দুই একটা অঘটন ঘটাচ্ছে, এগুলি আমরা প্রাইভেট সেক্টর আমাদের তো কন্ট্রোলের বাইরে। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা এড়াতে পর্যটন সংশ্লিষ্ট 16টি পেশার ব্যক্তিদের নিয়ে প্রশিক্ষণ সহ সচেতনতামূলক সভা করার কথা জানায় ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা। প্রত্যেকটা স্টেক হোল্ডারে যারা আছে তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা, তারা যেন অন্তত বুঝতে পারে এটা যে আমাদের পর্যটকদের সাথে আমাদের আসলে ব্যবহারটা কিরকম করতে হবে। পর্যটন সেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের টুরিস্ট পুলিশের সম্মানিত এএসপি মহোদয়ের সাথে আমি বিষয়টি নিয়ে কথা বলবো, যেহেতু তারা সার্বক্ষণিক সমুদ্র সৈকতে নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরা 1 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখর, তার ভাই আশরাফুজ্জামান হিসাম ও তাদের পরিবারের সন্ত্রাস, গুম, খুন ও লুটপাটের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাধারণ মানুষের ব্যানারে শহরের চৌরঙ্গিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছাত্রদল নেতা রাব্বি হত্যায় জড়িত সাবেক এমপি শিখর ও তার দোসরদের দ্রুত বিচার এবং গ্রেফতারের দাবি জানান। উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত 20 জন নারী উদ্যোক্তাকে 15,000 টাকা করে মোট 3 লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এর আগে তিনি উদ্যোক্তাদের বিউটি পার্লার, ফুড কর্নার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। জামালপুরে জেলা প্রশাসক গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা দল। ফাইনালে তারা সরিষাবাড়ি পৌরসভা দলকে 2-1 গোলে হারায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার হোসেন। জামালপুরে জেলা প্রশাসক হাসিনা বেগম, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।